নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিজেপি সংসদীয় রাজনীতিতে কি শেষ পর্যন্ত অবসর নেবেন দিলীপ ঘোষ? এইরকমই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গত 48 ঘন্টা ধরে বিজেপির অন্দরে। কারণ বিজেপি টিকিট নিয়ে বা বিশেষ করে মেদিনীপুর আসনে দিলীপ ঘোষকে টিকিট দেওয়া হবে কিনা সেই নিয়ে যে নাটক চলছে বিজেপির অন্দরে, তো সেটার জন্যই কর্মীদের বা নেতৃত্বে যারা খোঁজ খবর রাখছেন বা রাখেন তাদের মধ্যে এই চর্চাটা শুরু হয়েছে যে দিলীপ বাবুকে শেষ পর্যন্ত ভোটে লড়বেন, নাকি তিনি সংসদীয় রাজনীতি থেকে বিদায় নিয়ে তিনি আবার আরএসএস এর প্রচারক হিসাবে বা আরএসএস এর সঙ্গে যেরকম তিনি আগে যুক্ত ছিলেন সেইভাবে তিনি সেখানে ফিরে গিয়ে কাজ করবেন। কারণ দিলীপ ঘোষের মেদিনীপুরের যে টিকিট পাওয়া নিয়ে কাঁটা বা তার সেই পথে কাঁটা বিছিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি একটা ভিডিও করেছিলাম। কারণ শুভেন্দু চান না দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে টিকিট দেওয়া হোক, কারণ শুভেন্দু নাকি সেখানে ভারতী ঘোষকে টিকিট পাইয়ে দেবেন বলে কথা দিয়েছেন। কারণ ভারতী ঘোষ আগের বার ঘাটালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেবের বিরুদ্ধে, এবার শুভেন্দু দেবের বিরুদ্ধে ঘাটালে তারকা প্রার্থী দাঁড় করাতে চেয়েছিলেন, সেই মতো তিনি দলকে প্রস্তাব দেন, যেটা বিজেপির দলীয় সূত্রে খবর। তো ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে, সরপুর সদরের বিধায়ক। তো স্বভাবতই ভারতী সিটে গতবার যিনি কন্টেস্ট করেছিলেন সেখানে হিরণ দাঁড়িয়ে যাওয়াতে ভারতী এখন পশ্চিম মেদিনীপুরে বা মেদিনীপুর আসন ছাড়া ভারতীকে আর অন্য কোনো কোথাও দাঁড় করানোর সেরকম জায়গা নেই। তো শুভেন্দু নাকি ভারতীকে কথা দিয়েছিলেন যে তিনি মেদিনীপুরের আসন তার জন্য পাইয়ে দেবেন টিকিট। সেই মতোই তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তদবির করেছিলেন যাতে দিলীপের আসনে ভারতীকে টিকিট দেওয়া হয় এবং দিলীপকে অন্যত্র কোথাও সরিয়ে দেওয়া হয়। তো সেই নিয়ে টানাপোড়েনটা চলছে, টানাপোড়েনের এখনো শেষ হয়নি এবং শেষমেশে কে যেতে দিলীপ শেষ পর্যন্ত মেদিনীপুরে টিকিট পান, নাকি ভারতীকে টিকিট দেওয়া হয়, নাকি দিলীপকে অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়। তো এই নিয়ে যেটা সোমবার দিন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক ছিল, বিজেপির দলীয় সূত্রে যেটা শোনা যাচ্ছে যে সেই বৈঠকে তীব্র বাকবিতণ্ডা হয়েছে বিভিন্ন আসন নিয়ে, তার মধ্যে মেদিনীপুরে ছিল। সেখানে শুভেন্দু ভারতীকে মেদিনীপুরে দেওয়ার জন্য তিনি তদবির করেন। তো এই নিয়ে যা হয় তাতে হচ্ছে এখনো পর্যন্ত সেটা চূড়ান্ত নিষ্পত্তি কিছু হয়নি এবং দিলীপকে যেটা শোনা যাচ্ছে বিজেপির দলীয় সূত্রে দিলীপকে দুর্গাপুর বর্ধমান যে আসনটি, সেই দুর্গাপুর আসনে যেখানে সুরিন্দর সিং আলুওয়ালিয়া গতবার দাঁড়িয়ে জিতেছিলেন, সেই আসনে শেষ পর্যন্ত দিলীপের একটা পুনর্বাসন দেওয়া হতে পারে। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপের টিকিট কাটতে চাইছেন না, যেহেতু তিনি সিটিং এমপি, তিনি আগেরবার জিতেছেন, কিন্তু আবার শুভেন্দুকে তারা ফেলতে পারছেন না। তো কেন্দ্রীয় নেতৃত্ব একটা ব্যালেন্স করার জন্য হয়তো দিলীপকে দুর্গাপুরে টিকিট দিতে চাইছেন বা শুভেন্দুর দাবি মেনে। কারণ এখন শুভেন্দুর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের দহরম মহরম অনেক বেশি, অমিত শাহ, জেপি নাড্ডা এদের সঙ্গে দহরম মহরম একটু বেশি। এবং বিজেপি দলের থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে দিলীপের পাশে কেন্দ্রীয় নেতৃত্ব প্রায় কেউই নেই। দিলীপ অনেকটাই একা হয়ে গিয়েছেন, তার সমর্থনে বা তার টিকিট যাতে মেদিনীপুরেই দেওয়া হয় সেরকম তদবির করার মতো কেউ নেই বলে দিলীপ একটু একা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দুর দাবিটাই অনেক বেশি জোরদার হয়ে যাচ্ছে এবং দিলীপকে হয়তো একেবারে টিকিট থেকে বঞ্চিত করবেন না কেন্দ্রীয় নেতৃত্ব, সেই জন্য হয়তো তাকে অন্য কোনো আসনে দেওয়ার জন্য শোনা যাচ্ছে দুর্গাপুরে তাকে দেওয়ার একটা প্রস্তাব এসছে। তো সেটা বিষয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি, কারণ দিলীপ বারবারই বলে যাচ্ছেন যে তিনি 5 বছর ধরে মেদিনীপুরে কাজ করেছেন এবং মেদিনীপুরে কর্মীদের সঙ্গে তার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। তিনি মেদিনীপুরে লড়াই করতে চান এবং গত কয়েক মাস ধরে মেদিনীপুরে গ্রামে গ্রামে ঘুরেছেন। গত জুলাই মাসে তাকে সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর তাকে কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছিল যে যাতে নিজের সংসদীয় কেন্দ্রে তিনি মনোনিবেশ করেন। তারপর থেকে দিলীপ ম্যাক্সিমাম টাইমটাই হচ্ছে তার কেন্দ্রের নির্বাচনী কেন্দ্রের মধ্যে তিনি কাজ করেছেন, বিভিন্ন গ্রামে ঘুরেছেন, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। গত 1-2 মাস ধরে দিলীপের আসনে অনেক দেওয়ালও লেখা হয়ে গেছে, দিলীপ কর্মীদের সঙ্গে দেওয়াল লিখেছেন কিন্তু নাম সেখানে লেখা হয়নি, যেহেতু আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা হয়নি। প্রথম দফার প্রার্থী তালিকা দিলীপের না থাকার পরে, নাম না থাকায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে তাহলে কি দিলীপ ঘোষকে মেদিনীপুরে টিকিট দেওয়া হবে না। পরে জানা যায় যে সেখানে এরকম একটা ঘটনা করেছে, শুভেন্দু অধিকারী চাইছেন সেখানে ভারতী ঘোষকে টিকিট দিতে। তো একটা টানাপোড়েন শুরু হয়েছে, দোদুল্যমানতা শুরু হয়েছে, তাহলে দিলীপ ঘোষকে নিয়ে কি করা হবে। তো শোনা যাচ্ছে বিজেপি দলীয় সূত্রে যে অমিত শাহর উপর বিষয়টা ছাড়া হয়েছে, শেষ সিদ্ধান্ত অমিত শাহ নেবেন
অমিত শাহ যেটা বলবেন যে দিলীপ ঘোষ মেদিনীপুরে দাঁড়াবেন, অথবা দিলীপ ঘোষকে অন্য কোনো সিটে, সেটা দুর্গাপুর, বর্ধমান, অন্য কোনো সিটে দেওয়া হবে কিনা তিনি ঠিক করবেন, তার উপরই ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের অন্যদের কোনো এখানে হাত থাকবে না, অমিত শাহ শেষ সিদ্ধান্ত নেবেন। এখন দিলীপের ঘনিষ্ঠ মহল সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে দুর্গাপুরে দিলে হয়তো দিলীপ দাঁড়াতে নাও পারেন, কারণ তিনি চান না দুর্গাপুরে গিয়ে দাঁড়াতে। সেক্ষেত্রে তিনি সংসদীয় দলকে বলে তিনি সংসদীয় রাজনীতি থেকে তিনি ছুটি ঘোষণা করতে পারেন বা অবসর নিতে পারেন। কারণ দিলীপ বিজেপিতে বরাবর ছিলেন না, তাকে সংঘ থেকেই আনা হয়েছিল। সংঘ পরিবারের সদস্য হিসেবে তিনি এই রাজ্যে প্রথম রাজ্য সম্পাদক হয়েছিলেন, পরবর্তীকালে রাজ্য সভাপতি হয়েছিলেন দুটো টার্মে। এবং 19 সালে যে ভোট হয়েছিল সে ভোটের সময় দিলীপ রাজ্য সভাপতি ছিলেন, সবচেয়ে ভালো রেজাল্ট করে বিজেপি সে সময় 18টি আসন জেতে। এবং 21 সালে যখন বিধানসভা ভোট হয় তখনও বিজেপি রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, 77টি বিধানসভা আসন জেতেন। তো 2 থেকে 18 সাংসদ করা বা 3 জন বিধায়ক থেকে 77 সাংসদ করা সবটাই দিলীপ ঘোষের সময় হয়েছে। কিন্তু সময় বদলেছে, দলে তার ক্ষমতা পরিবর্তন হয়েছে, দলে এখন সুকান্ত মজুমদার সভাপতি, শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা। এই দুজনের সঙ্গে দিল্লি নেতাদের দরম মরম, ওঠা বসা বা ঘনিষ্ঠতা অনেক বেশি, দিলীপ অনেকটাই ব্রাত্য হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে শুভেন্দুর দাবিকে কেন্দ্রীয় নেতৃত্ব অস্বীকার করতে পারছেন না। হয়তো দিলীপের বদলে হয়তো সেখানে ভারতী বা অন্য কেউ টিকিট পেয়েও যেতে পারে, দিলীপকে হয়তো অন্যত্র টিকিট দেওয়া হতে পারে। তারপরে সিদ্ধান্ত দিলীপের, দিলীপ সেখানে লড়বেন কিনা। মঙ্গলবার দিন একটি কি বলে সংবাদ মাধ্যমে দিলীপের একটি সাক্ষাৎকারও সম্প্রচার হয়েছে। সেখানেও দিলীপ বলেছেন যে পার্টি যা সিদ্ধান্ত নেবে তিনি সেই সিদ্ধান্ত মেনে নিতে রাজি আছেন। তবে তিনি একসঙ্গে বলেছেন যে তিনি নির্বাচনী রাজনীতি বা এসবের জন্য লালায়িত নন, কারণ তার বেডিং সবসময় বাধা থাকে। যখনই তার মনে হবে তিনি আবার সেই সঙ্গের কাজে বা প্রচারকের কাজে তিনি ফিরে যেতে প্রস্তুত। কারণ এই এমপি এমএলএ এই বিষয়টা তার কাছে মূল লক্ষ্য নয়, কারণ তিনি সঙ্গের হয়েই হচ্ছে তার রাজনৈতিক জীবন শুরু। পরবর্তীকালে সঙ্গ নির্দেশ দিয়েছে বলে তিনি বিজেপিতে এসেছিলেন, সংসদীয় রাজনীতিতে পা রেখেছিলেন এবং তিনি সফলও হয়েছেন, সেখানে বিধায়ক হিসাবে জিতেছেন, সাংসদ হিসাবে জিতেছেন, দলের সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন। তো তার পাওনা যা অনেকটাই তিনি পেয়ে গিয়েছেন, তার কোনো আক্ষেপ নেই। তাই তাকে পার্টি যা সিদ্ধান্ত নেবে তার প্রতি তিনি সেটা মেনে নিতে প্রস্তুত, এবং তিনি যে কোনো মোমেন্টে হচ্ছে তিনি যদি সংসদীয় রাজনীতিতে না থাকেন তিনি আবার সঙ্গে ফিরে যাবেন, এরকম একটা মানসিক অবস্থা নিয়ে তিনি রয়েছেন। এরকম একটা যে তার সাক্ষাৎকার সম্প্রচার হয়েছে সেখানে তিনি বলেছেন। দিলীপ ছাড়াও বিজেপির প্রার্থী তালিকা দেরি হওয়া নিয়ে আরো যে কারণগুলো জানা যাচ্ছে যে ডায়মন্ড হারবার, দক্ষিণ কলকাতা এবং কৃষ্ণনগর, এই 3টি আসনের প্রার্থী চূড়ান্ত করা নিয়ে বিজেপির মধ্যে একটা টানাপোড়েন চলছিল। কারণ এখানে ভালো মুখ, একেবারে দাঁড় করানোর মতো এমপি সিটে দাঁড় করানোর মতো মুখ বিজেপি পাচ্ছিল না। তো সেক্ষেত্রে কৃষ্ণনগরে শোনা যাচ্ছে যে কৃষ্ণনগরের রাজ পরিবারের গৃহবধূ তিনি অমৃতা রায়, তাকে দল প্রার্থী করতে পারে। তার বাড়িতে জেলা স্তরের নেতারা ইতিমধ্যে খবর পেয়ে যাতায়াত শুরু করেছেন। অমৃতাও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তার সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব কথা বলেছেন এবং তার নামও নাকি দিল্লিতে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে যে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবার, সে রাজ পরিবারের সদস্যা অমৃতা রায়কে প্রার্থী করা হতে পারে। তবে ডায়মন্ড হারবার এবং দক্ষিণ কলকাতা আসন নিয়ে এখনো টানাপোড়েন রয়েছে, কারণ বিজেপি সূত্রে খবর যে তেমন মুখ সেখানে পাওয়া যাচ্ছে না। আর যে মুখ পাওয়া যাচ্ছে তারা অনেকেই দাঁড়াতে রাজি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মালা রায়ের বিরুদ্ধে। বিশেষ করে ডায়মন্ড হারবার এবং দক্ষিণ কলকাতা তৃণমূলের যথেষ্ট শক্ত ভিত এবং এটা তৃণমূলের গড়ই বলা চলে। সেখানে অনেকেই প্রার্থী হতে রাজি হচ্ছেন না, এবং যারা রাজি হচ্ছেন তাদেরকে দল সেরকম ভাবে পছন্দ করছেন, এবং দল যাদের পছন্দ করছেন তারা রাজি হচ্ছেন না। সেই কারণে ডায়মন্ড হারবার এবং দক্ষিণ কলকাতা প্রার্থী কে হবেন সেটাও ঝুলে রয়েছে। সেখানে প্রার্থী তালিকা প্রকাশে দেরি হচ্ছে। এখন দেখা যাক যে দ্বিতীয় প্রার্থী তালিকা, যে 23 জনের প্রার্থী তালিকা বিজেপির প্রকাশিত হবে, সেখানে কোনো আসন ফাঁকা রেখে সেটা হয় কিনা বা আসন বাদ দিয়ে সেটা হয় কিনা, এবং দিলীপের নাম কোথা থেকে ঘোষণা হয়, মেদিনীপুর থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে, সেটার জন্য আমাদের অপেক্ষা থাকবে। এবং এটাও দেখবো যে শেষ পর্যন্ত দিলীপ বাজিমাত করতে পারেন কিনা মেদিনীপুর আসনের টিকিট ছিনিয়ে নিয়ে বা টিকিট তার ধরে রেখে, বা দিলীপকে সরিয়ে দিয়ে অন্যত্র পাঠিয়ে টিকিট দিয়ে সেখানে শুভেন্দু বাজিমাত করতে পারে কিনা। এটার জন্যই আমরা তাকিয়ে থাকবো বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা, বা যেদিনই যে মোমেন্টে প্রকাশিত হোক। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।